আমি একটি বিখ্যাত গ্রন্থ থেকে সামান্য কয়েকটা কথা বলছি। হে মানব, চোখ মেলে দেখো, এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছ, যেটায় সূর্যের প্রথম কিরণ লাগার সাথে সাথে সেটা স্বর্ণাভ আকার ধারণ করছে, বিচ্ছুরিত হচ্ছে তার আলো এবং চারিদিকে জনগণকে বিস্মিত করে তুলছে। এই স্তম্ভ স্বর্গ থেকে কোন দেবদূত, যে ভাষা আছে সেটা হচ্ছে বেহেশত থেকে কোন ফারেস্তা, বেহেশতি ভাষাতে, বেহেশতি আখরে পৃথিবীর বুকে এই কল্প বৃক্ষ রোপণ করে বেহেশতে ফিরে গেছে। এই যে কথা, সেই কথা লিখিত হয়েছে 1371 সালে। সিরাজ ফিরোজ শাহী যে গ্রন্থ, সেই গ্রন্থ যারা লিখেছেন তাদের কাছে জানা ছিল না এই স্তম্ভটির স্বরূপ কি। এই আখর, যেটা বেহেশতি আখর বলা হয়েছে, যে বেহেশতি ভাষা বলা হয়েছে, দুনিয়ার কোথাও এই ভাষা স্কলাররা দেখতে পায়নি। এত সুন্দর নিটোল ভাষা, এমন একটা ধাতব পদার্থের উপরে লেখা হয়েছে। তারা মনে করছে এটা একটা স্বর্ণ পিলার, স্বর্ণস্তম্ভ। 1371 সালের আগে আমাদের এখানে আরেকজন বড় স্কলার এসেছিলেন 1031 সালে, আল বিরুনি সারা দেশে ঘুরেছেন। ঘুরে ভারতের এত কথা শুনছেন, এত প্রশংসা শুনছেন সারা পৃথিবীতে, কিন্তু ভারতে এসে দেখে এখানে কোনো গ্রন্থ নেই, কোনো লিখিত গ্রন্থ ভারতবাসীর কাছে নেই। আল বিরুনি তার নিজের ভ্রমণ কাহিনীতে এসব হচ্ছে। এরপরে শিল্প বিপ্লব ঘটে যায়, ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। পলাশী যুদ্ধের পরে ভারতের শাসন কার্যে ঢুকে পড়ে ইংরেজরা। ওয়ারেন হেস্টিংস এই সারা এশিয়া মহাদেশের ইতিহাস খোঁজার জন্য একটা বিশাল বড় বাজেট স্যাংশন করে, যে এশিয়া মহাদেশের ইতিহাস আমরা পাচ্ছি না। আর ভাবতে পারছেন, সেই এশিয়াটিক সোসাইটি তৈরি করেন কলকাতাতে, এবং কলকাতাতে এশিয়াটিক সোসাইটি তৈরি করে তিনি সারা পৃথিবীর স্কলারকে এশিয়া মহাদেশের যাবতীয় শিল্প, সাহিত্য, সমস্ত কিছু খুঁজে নিয়ে আসার জন্য স্কলারদের পাঠান বিভিন্ন জায়গায়। আর আমরা দেখতে পাই সেই সমস্ত স্কলাররা যাচ্ছে সিংহলে, যাচ্ছে মায়ানমারে, যাচ্ছে জাপানে, চীনে, কম্বোডিয়া, ভিয়েতনামে, সে সমস্ত স্কলাররা যাচ্ছে এবং ভারতের পুঁথি সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসছে। ভারতে সেই পুঁথি নেই। কি আছে ওই পিলারে? বড় বড় ইউরোপীয় দার্শনিকরা, স্কলাররা, তারা কেউ বলছে ওটা ওইভাবে জ্বলজ্বল করে, ওটা পিতলের তৈরি করা একটা পিলার। পিলারটি কোথায় ছিল জানেন? তেপরা, হরিয়ানাতে। তেপরা, তেপ মানে হচ্ছে তুপ, তুপরা, তেপরা, তুপরা, তুপা আর তুপা, এই শব্দগুলো একটা জায়গা থেকে এসেছে। আমি একটু পরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাব। এই তেপরা হচ্ছে হরিয়ানা প্রদেশের যমুনা নগর নামে একটি গ্রাম। সেখানে এই স্বর্ণ পিলারটি রয়েছে। এত প্রশংসা শুনছেন ফিরোজ শাহ, বলছে ওই পিলারটি আবার গড়ে নিয়ে এসো, অর্থাৎ ফিরোজ শাহ কোটলাতে নিয়ে এসো।
যমুনার পারে ফিরোজ শাহ কোটলা, সেখানে নিয়ে আসতে উপর থেকে নিয়ে আসা যায় না, টেকনোলজি নেই, অত বড় পিলার নিয়ে আসার জন্য ভেঙে যেতে পারে। নৌকা যোগে যমুনার বক্ষ দিয়ে ফিরোজ শাহকে নিয়ে আসা হলো। কিভাবে? তুলো, শিমুল তুলো বলছেন, শিমুল তুলোর পুরো একটা আস্তরণ তৈরি করা হলো। সেই আস্তরণ তৈরি করে সেটাকে নৌকাকে করে যমুনা বক্ষ দিয়ে ফিরোজ শাহ কোটলাতে এলো। ফিরোজ শাহ কোটলাতে আসার পরে ইউরোপীয় যারা দার্শনিক তারা বারবার দেখছে, এটাকে দেখছে, কি আখর সেটা বুঝতে পারছে না। তারা বলছে এটা ধাতুর তৈরি, কেউ বলছে পিতলের তৈরি। ফেরির মতো এত বড় একজন দার্শনিক, সে বলছে এটা পিতলের তৈরি। একজন বলছে যে এইটি ভারতে তৈরি করেছে সিকান্দার। সিকান্দার মানে আলেকজান্ডার। কেন? নাকি ভারতের এই টেকনোলজি ব্যবহার করা কোন ধরনের কিছু নেই, সুতরাং এটা সিকান্দার ভারত জয় করেছিল, ভারতে এই পিলারটা গেড়ে গেছে। ঘটনাক্রমে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার পরে দুনিয়া বিখ্যাত একটি ইয়াং ছেলে, প্রচন্ড মেধা সম্পন্ন ইয়াং ছেলে, পাগল একটা, পুরনো এন্টিক খুঁজে বেড়ায়, তার একটা প্রজেক্ট নিয়েছে। পুরনো এন্টিক খুঁজে বেড়াবে, তার প্রজেক্ট নিয়েছে। জেমস প্রিন্সেপ তার নাম। 1837 সালে সে এসে পিলার যতগুলো আছে পালি ভাষাতে ধম্মলিপিতে, ধম্মলিপিটার নাম হয়েছে এখানে ব্রাহ্মী লিপি। ধম্মলিপিতে, খরষ্টি লিপিতে যতগুলো পিলার আছে সেই সমস্ত পিলারগুলো এন্টিক হিসাবে সে পড়ে ফেলেছে। পড়ে ফেলে তার যে প্রথম গ্রন্থ, সেই গ্রন্থের নাম অশোকা অ্যান্ড হিজ পিলার। পৃথিবীতে একেবারে ঢেকে দেওয়া একটা অধ্যায়, সেই অধ্যায়ের খনন শুরু করলো জেমস প্রিন্সেপ। সেই অধ্যায় সূচিত করে যতগুলো পিলার ছিল সবগুলো পিলার সে পড়ে ফেলে এই বইটি লিখে, গ্রন্থটি লিখলেন, পিলার অফ অশোকা। যখনই এই পিলার অফ অশোকা লেখা হলো, চারিদিকে হই হই শুরু হয়ে গেছে। ইউরোপীয় সমস্ত স্কলাররা, অ্যানথ্রোপোলজিস্টরা, নৃতাত্ত্বিকেরা, প্রত্নতাত্ত্বিকেরা, বাস্তুতাত্ত্বিকেরা এখানে আসতে শুরু করেছে। তারা সারা ভারতে ঘুরে ঘুরে এই সমস্ত নিদর্শন গুলো তুলে নিয়ে এসেছে। আপনাদের মনে থাকবে রেল লাইন বিস্তার করতে গিয়ে যে ইটগুলো অনবধানে ব্যবহার করা হয়েছিল, একেবারে অজ্ঞাতবশত ব্যবহার করা হয়েছিল, সেই ইটগুলো হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোর ইট। বিশাল রেল লাইন তৈরি হয়েছে, তার তলায় ইট ঢুকিয়ে দেওয়ার পরে প্রত্নতাত্ত্বিকেরা বলছে, কি করলে তোমরা, কি করলে তোমরা? এ তো ভারতের ইতিহাস। সবাই বলছিল ভারতের কোনো ইতিহাস নেই, এ তো ভারতের ইতিহাস। এই করতে গিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে যে সমস্ত সভ্যতা, সেই সভ্যতা, কেউ বলছে সিন্ধু সভ্যতা, কেউ বলছে হরপ্পা সভ্যতা, কেউ বলছে মেহেরগড় সভ্যতা, কেউ বলছে ধরাভিলা, কালীগঙ্গা ইত্যাদি সভ্যতা। আর বাংলায় সেই সভ্যতা হচ্ছে গঙ্গা রেডি সভ্যতা। একই সভ্যতা, একই পিলার, একই তার রূপ, একই তার চেহারা, একই ধরনের জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে সিন্ধু নদের পাড়ে আর আমাদের এই সুন্দরবনে তিলপি তিলগ্রামে। একই জিনিস পাচ্ছি আমরা, একই জিনিস পাচ্ছি আমরা পাণ্ডু রাজার ঢিপিতে। এত বড় সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্যের মধ্যে এই ইকুয়ালিটি তৈরি করলো কে? দেখালো তিনি আর কেউ নয়, তিনি সম্রাট অশোক। স্কলাররা খুঁজতে গিয়ে সিংহলে গিয়ে পেয়ে গেলেন এই যে ধূপ টেপা, এই শব্দ। গ্রন্থটির নাম ধূপ বংশ। ধূপ
বংশতে ভারতবর্ষে একটি মানুষ মরে যাওয়ার পরে তাকে যেভাবে রাখা হয়, তাকে তোপা হয় যেভাবে, তার উপরে গড়ে তোলা হয় একটা স্তূপ, সেই স্তূপটার নাম হচ্ছে থুপ। এবং সেই থুপ বংশের পরম্পরায় আমরা পেয়ে যাচ্ছি সম্রাট অশোকের বর্ণনা, পেয়ে যাচ্ছি দাঠা বংশ। দাঠা বংশ হচ্ছে দন্ত ধাতু যাদের রাখা হয়েছিল তাদের বংশ পরম্পরার ইতিহাস। আমরা পেয়ে গেলাম সব থেকে বিখ্যাত গ্রন্থ মহাবংশ, পুল বংশ, দীপ বংশ। কোথায় পেলাম? সেভাবে এই সমস্ত কিছু পাওয়ার পরে আর এক বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, তিনি এখানে প্রত্নতত্ত্ব বিভাগ খুললেন 1853 সালে। কালিংহাম, স্যালুট করতে হয় এই কালিংহামকে। আজকে ভারতের যতটা সভ্যতার যা কিছু সবকিছু এই কালিংহাম উপহার দিয়েছে সারা বিশ্বকে, এবং দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে তোমার আসল ভারত। যে ভারতকে মেগাস্থিনিস বলেছেন সোনার চিড়িয়া, এখানে দুধের সাগর বয় এবং সোনার চিড়িয়া উড়ে বেড়ায়। এখানে মৌর্য রাজাদের যে পুরী, সেই পুরীতে যে বৈভব আমি দেখেছি, সারা পৃথিবীতে রোমানদের বৈভব এতটা দেখা যায়নি যা আমি দেখতে পেয়েছি মৌর্যদের রাজপুরীতে। এতটা ছিল ভারতের বৈভব, এতটা ছিল তার গরিমা, এতটা ছিল তার গ্রহণযোগ্যতা। সম্রাট অশোককে ঠেকে দেওয়ার চেষ্টা হলো ভারতে। ঠেকে দেওয়ার ইতিহাস একটি কালো ইতিহাস। আমাদের বন্ধু শঙ্কর এসেছে, আমি শঙ্করকে অনুরোধ করেছি এই কালো অধ্যায়ের উপরে একটু আলোকপাত করা। শঙ্কর বলবে আপনাদের সামনে। আমরা আরো যে জায়গাটা দেখতে পেয়েছি যে এই যে আজকে মানে প্রিয়দর্শী অশোকের জন্মদিন পালন করাটা কতটা প্রাসঙ্গিক, কেন পালন করছি আমরা? সারা পৃথিবী জুড়ে যুদ্ধের দামামা, অশান্তি, ভাইয়ে ভাইয়ে ধ্বংস করে ফেলছি আমরা। একজন আরেকজনকে সহ্য করতে পারছি না। জমি দখলের জন্য লড়াই, তেল দখলের লড়াইয়ের জন্য লড়াই, এই লড়াইটা একবারে ধ্বংস করে দিচ্ছে পুরো পৃথিবীটিকে। এখানেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে হিংসায় উন্মত্ত বৃদ্ধি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। তারপরে তিনি ডেকেছিলেন একজনকে, হে শান্ত, হে করুণা ঘন, তুমি তোমার করুণা ঘন ধরণীতল কর কলঙ্ক শূন্য। তিনি ডেকেছিলেন কাকে? রবীন্দ্রনাথ প্রতাপাদিত্যকে, যার স্মরণ নিয়েছিলেন সম্রাট অশোক। তিনি বলেছিলেন এত বড় মহান দর্শন, এই দর্শন যদি প্রতিটি হৃদয়কে জানাতে পারে তাহলে প্রত্যেকের পাশেই দেখবেন আমি নিজে বসে আছি, বসুধৈব কুটুম্বকম, তোমার পাশে তোমার আত্মীয় বসে আছে। তুমি কার উপরে হিংসা করছো? কাকে তুমি কার উপরে চোখ রাখাচ্ছ? গোটা পৃথিবী হচ্ছে তোমার কুটুম্ব, বসুধৈব কুটুম্বকম। সেই জন্য তিনি বলছিলেন রঙ্গিনী 13-তে, আজ থেকে আমি, আমার পুত্র, আমার প্রপৌত্র, আমার কেউ আর যুদ্ধের দ্বারা রাজ্য বিজয় করবে না, ভালোবাসার দ্বারা হৃদয় বিজয় করতে হবে। এটাই হবে আমার ধর্ম বিজয়।